হচ্ছে তিনটে ফ্যাক্টরি মেন যে প্ল্যান আজকে 8-9 বছর আছে, একে আমি নিয়ে এসেছিলাম। আমি যখন প্রথম প্ল্যান করি বগুড়াতে, তখন আমার একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আমি ইন্ডিয়া থেকে বেস্ট লোককে নিয়ে এসে সেই সমস্যার সমাধান করতে পারিনি। আমার সামনের প্ল্যান্টের একটা ওটাকে বলে ধরুন 5 নম্বর একটা কনভেয়ার, সেই কনভেয়ারটা আমি বহু লোককে নিয়ে এসেছিলাম, অনেক লোককে, কিন্তু এই ব্যক্তি এসে আমার সেটা ঠিক করে এবং তখন থেকে সে আমার কাছে আসে। এবং এই যে 3টে ফ্যাক্টরি করছি, মানে একটা পিন পর্যন্ত সে বলে দিতে পারে, লাগাতে পারে, প্রোটেকশন করতে পারে। এবং মানে কেরালা আমাদের টোটাল ভারতবর্ষ ধরেন এই জিনিসটা এসে 70 বছর আগে। আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, আমরা কত পিছিয়ে আছি দেখুন, যে আমরা নিয়ে এসেছি আজকে ধরুন 10-12 বছর আগে বা 10-12 বছর আগে, তার প্রথম দিকে আমি নিয়ে আসি। কিন্তু এটা কিন্তু খুব ভালোতে, আর এটা কেরালাতেই বেশি ফার্স্ট আসে, এরা এই ব্যবসায় খুব এক্সপার্ট। এবং আমাদের এখানে যতগুলো সোলার প্ল্যান্ট আছে, ম্যাক্সিমাম লোক আমাদের এই মেকানিক্যালের হেড কিন্তু কেরালিয়া। এরও বন্ধু আছে যে একটা কি বলবে, হ্যাঁ ঠিক আছে, হিন্দি জানতা এ কুছ আমি বাতা লাগে নি, এখন কিছু বলবে না, পরে বলবে, ঠিক আছে? তুমি বলো, জিএম অসীম কিছু বলবে। নমস্কার। সত্য আমাদের চেয়ারম্যান মহোদয় উনি বলে গেলেন, আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি শুধুমাত্র আপনাদের উপর ভরসা করে। আপনারা আমাদের সাথে থাকবেন। এটা একটা প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে তখন এটা দীর্ঘমেয়াদী চলার জন্যই গড়ে ওঠে, 1-2 দিনের জন্য না। আর এটা ব্যবসাটা যখন করা হয়, ব্যবসায় যদি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা থাকে, তাহলে সেটা ব্যবসাটা টিকে থাকতে বাধ্য। আর যদি ব্যবসার ভিতর কোনো ভিন্ন চিন্তা থাকে, যেটা 2 নম্বরের চিন্তা আমরা তাকে বলি, তাহলে সেই ব্যবসাটা বেশি দিন টিকে থাকতে পারে না। আমরা মনে করি যে আমরা সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথেই ব্যবসা করব এবং এই ব্যবসাটা যুগ যুগ ধরে চলবে। এই চলার পথে আপনাদের সহযোগিতা চাই, আমাদের পাশে আপনারা থাকেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং আমরা চাই যে আমরা যেন আপনাদের সাথে পারস্পরিক যৌথভাবে, লক্ষ্য কিন্তু আমাদের উভয়েরই একটাই, আপনাদেরও যে উদ্দেশ্য আমাদেরও, আমরা আপনাদের কাছ থেকে কিনব, আপনারা বিক্রি করবেন এবং এর ভিতর বাজার মূল্যই আমরা কিনব। এবং এখানে কোনো রকমের সব চাতুরি কোনো কিছুই হবে না। আর আপনারা অনেক সময় এটা এমন একটা ব্যবসা যেটা নগদ তাৎক্ষণিক হয় না। আপনারা অন্তত এইটুকু নিশ্চয়তা পাবেন যে যেভাবে হোক মজুমদার গ্রুপে আপনারা মাল দিলে মনে করতে হবে যে আপনাদের এটা আপনার পকেটেই টাকা আছে। এখানে কোনোদিন আপনার একটি টাকা এখান থেকে নষ্ট হবে যদি আমরা মানে জ্ঞানত হবে, আপনাদেরকে কোনো ক্ষতি আমরা করব না। যাই হোক, আমরা আপনাদের ওয়াদাবদ্ধ, এটা আমরা ওয়াদাবদ্ধ। এবং আমাদের যদি ক্ষতি হয়, এটা আপনারা একটা জিনিস জেনে দেখেন যে আমরা ইতিপূর্বে ট্রেডিং ব্যবসা শুরু করছিলাম। ট্রেডিং মানে আমরা ইম্পোর্ট করতাম গম, চাল, তুলো। মানে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। যদি গম কিনতে যে যদি এখানে কেউ থেকে থাকেন বিভিন্ন জায়গায়, যে গম দেখা গেল যে আজকে 1200 টাকা মন হিসেবে বিক্রি হয়, কিন্তু কেউ হয়তো আপনি বলছেন যে আমি 100 টন গম কিনছি আমাদেরকে দেশে, এইটা তখনও কেউ গম আপনি নেননি, আমাদের কাছেই রয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছে। এবার 3 দিন পরে যদি এইটা 1300 টাকা মন হয়, তাও কিন্তু আপনার যেহেতু কেনা জিনিস, আমরা আপনাকে ওখান থেকে 1 টাকাও এখানে আমরা করবো না। আপনার যে মূল্য আপনি কিনছেন বা যেটা আপনি যে পরিমাণ টাকা আপনি দিয়েছেন বা আমরা ওয়াদা করছি যে হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো 50 লাখ দিয়েছেন, আপনি হয়তো 75 লাখ টাকার মাল কিনবেন, কিন্তু আপনার ওই 75 লাখ টাকার মালই দেবো ওই কম টাকা, যেহেতু আমরা ওয়াদা করছি। আমাদের এই ওয়াদা কখনোই বরকেলা হবে না, ভবিষ্যতেও হবে। এটাই আমরা সবসময় এটা চিন্তা করি যে কখনো যেন যে আপনি হয়তো একটা জিনিস কিনছেন, মনে করতে পারেন যে না আমি এটা কিনছি, আমি তখন আপনি আরেকজনের কাছে বিক্রি করছেন, কিন্তু মালটা আমার কাছে বলছে। আমাদের একটা উদাহরণ দিয়ে আমরা তুলা কিনছি, আমাদের তুলা এখনকার বাজার মূল্য হলো প্রতি পাউন্ড 110
110 টাকা। কিন্তু এই তুলা কারোর তুলা কেনা আছে, আমাদের নারায়ণগঞ্জে একটা গোডাউন আছে, 107 টাকা করে কিনে প্রতি পাউন্ড, হয়তো 100 টন কিনছে। আমাদের গোডাউনে মানে এখনো তুলা আছে, তাদের হয়তো দেখা গেল প্রায় 30 টনের মতো তুলা রয়েছে, তারকে ওই রেটে আমরা তুলা সরবরাহ করছি। লস হলে আমাদের যাবে, যেহেতু আমাদের ওয়াদা আমরা ঠিক মতো পালন করে যাই। আমরা এর থেকে আমরা কখনোই পিছপা হই। আপনাদের সহযোগিতা যেমন আমরা চাই, আমাদের পথ চলায়, এই যে আমরা পথ চলছি, এই পথ চলায় আপনাদের আমরা সহযোগিতা যদি পাই তাহলে আমরা আরও ভবিষ্যতে ভালো করতে পারবো। এবং আমাদের যে আরও যে 2টা মিল আছে, হয়তো এখানে অনেকের জন্য একটু দূরে হলেও আমাদের 12 বাজার যে মিলটা আছে সেটাও একই নামে আছে, এই 12 বাজার, এবং বগুড়ার মকামতলা সেটা হচ্ছে মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে। আর ঈশ্বরদী পিজেড যেটা আছে সেটা SPS অ্যাগ্রোটেক লিমিটেড নামে আর কি সেই প্রতিষ্ঠানটার নাম ভিন্ন হলেও একই মালিক, একই ব্যবস্থাপনায় একইভাবে চলছে। হয়তো অনেকে মনে করতে পারেন এটা তো মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, ওটা আছে SPS অ্যাগ্রোটেক লিমিটেড, কিন্তু একই, শুধু ভিন্ন। এবং এইটা আমরা 100% এক্সপোর্ট করবো, বিশেষ করে তেল। আর ডিআরবি যেটা হবে সেটা আমরা লোকাল মার্কেটিং বিক্রি করব, এটাই আমাদের ইচ্ছা। তো যাই হোক, আপনারা এত দূর থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি আমাদের সাথে আপনাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে ইতিপূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর আপনারা যে কষ্ট করে আসছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতের জন্য আপনাদের পাশে পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পরিচয় পর্বের মধ্যে ছিলাম। মাইক্রোফোনটা যেখানে আছে তার পাশে যদি কেউ পরিচয় দিতে ইচ্ছুক থাকেন, একটা কথাও বলতে পারেন যে আমাদের এই মিল চালানোর জন্য কী ধরনের সুবিধা অসুবিধা হয়। যেমন আমরা আমাদের মাল নামানোর ক্ষেত্রে হয়, পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে হয়, বিভিন্নভাবে তো অসুবিধা হয়, অসুবিধা নিয়েই তো আমরা থাকি। তো সেই সব অসুবিধার কথা যদি আপনারা বলেন তাহলে আপনারা সেইগুলোকে আবার সুবিধায় পরিণত করবার অনেক চেষ্টাও করতে পারি। সেই সমস্ত চেয়ারম্যান সাহেব এই সমস্ত অসুবিধার মানে কীভাবে সুবিধা করা যাবে সেইগুলো উনি শুনবেন এবং কিছু হয়তো বলবেন, সমাধান দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এখানে আমন্ত্রিত অতিথি। মজুমদার অ্যাগ্রো ইন্টারন্যাশনাল 12 বাজারের পক্ষ থেকে আমরা অনেকেই মিল মালিক আছে, অনেকে ট্রেড ব্যবসায় আছে। আমি আমার পরিচয় যদি দিই, আমি মোহাম্মদ ইসরাফ হোসেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিউ তরিমা ট্রান্সপোর্ট এজেন্সি। আমাদের আরও দুটো প্রতিষ্ঠান আছে, কিন্তু আমি এখানে যে নামে মাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি সেটা হলো রাজস্থান মার্বেল মিলস লিমিটেড নামে। তো আমরা অনেকক্ষণ শুনেছি, আমাদের বাসিন্দার কথা শুনেছি, প্রভাকার কথা শুনেছি, মজুমদার সাহেবের কথা শুনেছি। আসলে এই কথাগুলো অতি সত্য। আমি এখানে আর একটা কথা টেনে বলতে চাই এরকম যে মজুমদার গ্রুপের সাথে আমাদের দীর্ঘদিনের খুব পারিবারিক একটা সম্পর্ক। আমাদের মজুমদার সাহেব আছে আদিত্য মজুমদার, উনিও এই একই কথা বলছেন যে আমার এখানে মাল দিয়ে সর্ষের তেলকে ঘুমালেও বাড়ি টাকা চলে যাবে। আমরা দীর্ঘদিন থেকে দাদার সাথে ব্যবসা করছি, একই পজিশন, মাকে সর্ষের তেল দিয়ে ঘুমালেও বাড়ি টাকা চলে যাবে। আসলে আমরা সবাই প্রচেষ্টায় এই মিল আমাদের মোশারফি কিন্তু সে কথা উনি নিজে মুখে বলেছেন। আমি শুধু তাদের একটা কথা বলবো, আমরা যারা ক্ষেত ব্যবসায়ী, আমাদের এক গাড়ি মাল আসলো, মাল আসলে এই 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 যে 30 বস্তা মাল, 25 বস্তা মাল, 6 বস্তা মাল, এই মালটা কিনে আনিছি দিনাজপুর থেকে, বাগেরহাট থেকে। এই মালটা আমাদের খুব কষ্ট দেবে, এই বিষয়ে তাদের একটা সুন্দর পদক্ষেপ থাকতে হবে। এরা
সুষ্ঠুভাবে আমাদের ক্ষতি না করে যাতে আমরা এই মালটা বেশি দিতে পারি এখানে, আমরা আমাদের খুব ভালো হবে বলে মনে করি। আমি এই বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে মানে বলবো যাতে উনি আমাদের এই স্থলটা সমাধান করে দেন। আর আরেকটা কথা, আমরা যারা পেট ব্যবসা করি, যদি দাদা সরাসরি মিলে বিভিন্ন রকমের রেট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের আর খাওয়া থাকে না। সেই বিষয়ে আমাদের একটা ছোট্ট স্থান যদি রেখে দেয়, তাহলে আমি খুশি হবো যে না, যারা আমাদের পেট ব্যবসায়ী এরা অন্যান্য জায়গা থেকে মাল রেখে নেয়, তো তাদের জন্য একটা ব্যবস্থা থাক, সেই বিষয়ে আমি অনুরোধ করবো। আর মজুমদার, সমস্ত মজুমদার ওনার কাছে আমি সাহায্য প্রার্থনা করবো এরকম যেন এই মিলটা সুন্দরভাবে চলে, এবং সাথে সাথে তার আরও 3টে মিল হচ্ছে, সেগুলোও যাতে ভালোভাবে চলে। আল্লাহ যেন আমাদের এই মিলে আমরা যারা মাল দিই তাদেরও রুজি ভালো হয়। সব মিলে সবার সুস্বাস্থ্য কামনা করে, মজুমদার এই মিলের সুস্বাস্থ্য কামনা করে, সংযুক্ত বললাম ক্ষমা করে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইসলামী ভাইকে হ্যালো, আমার ইসলামী ভাই দুটো হ্যালো, আমার ইসলামী ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে একটা গাড়ি মাল আসছে, ধরুন এখান থেকে রংপুর, দিনাজপুর বা আরও দূর থেকে পঞ্চগড় বা ধরুন আপনার সেই তেঁতুলিয়া থেকে, সেক্ষেত্রে আমি এখান থেকে 7-8 বছর আমি বেসিক আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে টোটাল মন্ত্রপুরের বিজনেসটা কন্ট্রোল করছি। এবং আমি কালকে পরশুদিন এক জায়গায় গেছিলাম মাদারীপুরে, একটা রাইস মিল আমাকে বলছে যে দাদা আপনি আপনার নফরা মিলে মাল কিনতে গেলে, মানে মিলে না, তখন মিলে ট্রেডিং করছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, তখন আর মিলেরা আমাকে বলছে যে দাদা আমরা নফরায় মাল কিনতে গেলে, তখন অর্জুন বলে একটা আমার স্টাফ আছে, তখন আমার দাদা নফরাতে আসেনি, তখন এই অর্জুন ছিল মানে আমার প্রবাস হচ্ছে। আর আমি এসব করার পরে আমি ইন্ডিয়াতে বললাম যে আমি তখন লোকাল ট্রেডিং করতাম, তো ওখানে যদি দোকান থেকে এক্সপোর্ট করার পরে যখন আমি ওখানে কস্টিং করে দিতাম যে কত বিক্রি করবে, কী করবে, কী না করবে, ডিটেলস, তো সেই কাস্টমার বলতে সেই মজুমদার আপনি, যে আমরা যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম যে ইন্ডিয়া থেকে রেট না আসলে তারা রেট বলতে পারতো না। আমি বললাম জানি না, হয়তো বা তাই এক্সপোর্টগুলো আমি সব করতাম। তো আমাদের ইচ্ছা সেই পজিশন এখনও আছে। এই টোটাল বিজনেসটা মজুমদার গ্রুপের আমি একসময় হ্যান্ডেল করতাম, আমি কিন্তু হাতে ছোটো, কিন্তু একটা খুব পুরোনো মাফ করবে, একটা কথা বলি, আমার মেয়েটা আছে, সেও খুব মেহনতি মানুষ, আর এরা কত ভাই হিসাবে, কিন্তু মেন বিজনেস আমরা দুজনই এই মজুমদার গ্রুপে দেখেছি। সেই মেয়েটা মানে আমার এর মধ্যে এসছেন, এখানে তো নেই, ভালো আমার এখানে। যাই হোক, তো তখন আমি বললাম হয়তো বা তাই। তারপরে এরকম ব্যাপার যে ভুলে যাচ্ছি যে মালগুলো বিক্রি করতাম এইভাবে যে ওখান থেকে রেট দিতাম, এখানে বিক্রি করতাম। কিন্তু আমাদের মেন কনসেপ্টটা ছিল এই যে আমরা যখন চাল পাঠিয়েছি, শুধু পাবলিক না, গভর্নমেন্টের যখন বিপদ হয়েছে, কী হাসিনা সরকার, আমি এরশাদ সাহেব, কী আপনার দেওয়া দেওয়া, কী খরিদা দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকার, এখানে চালের সমস্যা হলে তখন আমার সুযোগা চিত্রবন্ধনে ঢাকায় থাকে, সে অন্তত আমাকে বা আমার দাদাকে ফোন করে বলতো যে এই সমস্যা, চাল চাষে কী করবো, বলতে চালের তো কোনো অভাব নেই। এবং আমাকে জানেন মনে হয় যে মজুমদার ট্রেডার্সের বা মজুমদার গ্রুপের মেন যে নাম সেটা ইম্পোর্ট থেকে, চাল এক্সপোর্ট করা থেকে। চাল এক্সপোর্ট করা থেকে আমরা বিভিন্নভাবে, মানে আমরা সাংঘাতিকভাবে পরিশ্রম করি, আমাদের কিছু ছিল এই যে পরিশ্রম মেধা বিভিন্নভাবে করে আজকে আমরা এখানে এসেছি। আমি যে ভাই কথাটা বলছিলাম, মোট 600 টাকা রয়ে এক গাড়ি মাল আসলে 7 পয়সা 10 পয়সা 20 পয়সা খারাপ হয়। আমি এখান থেকে 15-16 সালে বলে দিয়েছিলাম ইন্ডিয়া থেকে যে আমাকে এখানে গোপাল সাহেব বলে ভদ্রলোক আছেন খুলনায়, উনি আমাকে বললেন দাদা এরকম আমি খুলনাতে মার্কেটে গেলে অসুবিধা, আমি আমার মিলকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, দেখো তুমি ওই মাঠটা আলাদা করে রাখবে এবং তার যে নতুন ল্যাব টেস্ট যা হবে সেই দাম দিয়ে
ওনার কাছে জিজ্ঞাসা করে যার মাল যে আপনার এই ল্যাপটপে হচ্ছে এটা এই টাকা আপনি পাবেন, যদি আপনার ইচ্ছা হয় আমাকে দিয়ে যান, নাহলে আপনার মাল আপনি নিজে দেবেন। এটা কোনো রকম আমাদের সমস্যা নেই। হ্যাঁ, 2 নম্বর যে ওই যে আমি ধরো ডাইরেক্ট মুখে অফার না করি বা মাল না কিনি, খুবই ভালো কথা। আমাদের কিন্তু এটা নেই যে আমি একজন সালমান ইনস্ট্রাক্টর ফ্ল্যাটের হয় না, তো আমার এই টাইমে একটা মেলে 3 টন, একটা মেলে 2 টন, একটা মেলে 4 টন মাল হচ্ছে, তো এটা আমার পক্ষে খরিদ করা সম্ভব নয়। হ্যাঁ, অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে আপনাদেরই সব, আমার কিছু নেই, আমার আপনারা মালদের ফ্যাক্টরি স্যার। আর একটা আমার মাঝে আমার বর্ধা এসে হাজির হয়েছেন, তিনি আমাদের আমরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে সব থেকে বড় সত্য মহিলা উনি কলকাতাতে থাকেন, এবার কলকাতায় নিউ মার্কেটে টেম্পন হোটেল ইনি মালিক, কিন্তু মালিক ইনি, কিন্তু বিভিন্ন কাজের মালিক আমি হই। যেহেতু আমি বাংলাদেশে বেশি চলাচল করি, তা সে ব্যাংক বলেন, এমডি বলেন, চেয়ারম্যান বলেন, দাদা আপনি বলেন করে যে আপনার হোটেল আছে। আমি বলি স্যার আমার হোটেল না, আমার দাদার হোটেল, তবে আমারই দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দাদার হোটেল এত দূরই, বাংলাদেশে একটা টেম্পন হোটেলটা হলো 30 যৌন সিনেমার সামনে, ম্যাক্সিমাম কাস্টমার বাংলাদেশ। তো আপনারা আরেকটা বড় হোটেল করছেন, আমি খুব মানে ভীষণভাবে খুশি যে নিউ মার্কেটের মধ্যে জায়গায় একটা হোটেল আমার দাদা করছে, ভীষণভাবে খুশি। আপনারা যাবেন, দাদা হোটেলে থাকবেন, এটা আমার কাম্যর সাথে আমাদের সাথে আপনারা সবাই একটা ফ্যামিলির মতো মিলেমিশে থাকবেন। আমাদের মূল্যায়ন কিন্তু একটাই, সততা নিষ্ঠা, আর কিছু নেই আমাদের, বুঝলেন? এটার উপরে বেশ করে আমরা আসি। আর একটা কথা আমি জানি যে সবাইকে কিন্তু খালি হাতে যেতে হবে, এর কিছু নিয়ে দিতে হবে। এই চিন্তা যদি করে তাহলে মানুষের হয়তো সুবিধা অসুবিধা থাকতে পারে, কিছু সময় খারাপ আসে, কিছু সময় ভালো আসে। আমার জীবন থেকে অনেক সুবিধা পেয়েছি, অনেক কিছু করেছি, আমার বহু টাকা আছে, হাজার কোটি টাকা তো আছে, কিন্তু আমার একটা জিনিস আছে যে আমার শক্তি হলো সততা এবং শক্তি, যে আমি পারবো, আমার একটা হবে না কেন, আমি তো নিষ্ঠার সাথে করছি এবং আমি তো কাউকে ঠকাচ্ছি না। অর্থাৎ এটা হবে, এবং আপনারাও এই চেষ্টাটা চলুন, এই সাধনা করুন যে আমরা বড় হবো, বিজনেস করবো, দেশকে ভালো করবো, দেশের উন্নতি করবো, এবং দেশের উন্নতি হবে, আমার উন্নতি হবে, সবাই আমরা ভালো থাকবো। আর আমি নমস্কার, আমার ভাই খুব ভীষণ পরিশ্রমী, সকাল থেকে কিন্তু খুব খাটতে হয়। চিন্তা করতে আমরা নিজে হাতে কাজ করতে চিন্তা করে কী করে পাচ্ছি টাকা মানুষ একবার ভালো যাচ্ছে, একবার বেরো দেয়, বাড়ির মানুষ যাচ্ছে, চিন্তা করে না ওর পরিশ্রম। আমার সব ভাই পরিশ্রম, হ্যাঁ, আমার বয়স 75 আর 28 বছর হয়ে যাবে। সহযোগিতা করবেন। আমার আর এক দাদা আছেন, মানে আমরা সব ভাই খুব সংগ্রামী। আমার বাবা তো বিজনেসম্যান ছিলেন এবং খুব সৎ নিষ্ঠার সাথে বিজনেস করতেন, কিন্তু গ্রামের বিজনেস ছিল পার্টিকুলার একটা ছোটো বিজনেস। এই জন্য আমরা বাবা খুব উদার মনের লোক ছিলেন, বড় মনের লোক ছিলেন, সেই হিসাবে আমরা বিজনেস শিখেছি। আমি আপনার করে বিজনেস শিখেছি বাবার সাথে, যে কোনো মুসলিমের মধ্যে কী করে ধুলো দেখতে হয়, আপনার ঢুকিয়ে ধুলোটা বের করে নিয়ে আসতে হয়। যারা ফোড়ে বোঝেন তো, রাস্তায় যারা মাল কেনে, একটু মুসলিম রাস্তায় কিনে ওদের সময় এসে গাদা ঢেলে দেয়, তারা একটু মানে অপয়সী করে, কি ওর মধ্যে একটু বালি মিশিয়ে দেয়, ধুলি মিশিয়ে দেয়, সেগুলো কত ভালো করে হাত দেয়, দেখ আমার মধ্যে কত ধুলি মিশিয়েছে, সন্ধ্যের সময় দেয় পড়ে না। সেখান থেকে আমার বিজনেসের হাতে করি, এবং আমি খুব ডিসপারেট বলুন আর সিনসিয়ার বলুন,
আমি বিজনেস এমনভাবে দেখি এটা ছাড়া আমার ফ্যামিলি আছে, সংসার আছে, সব কিছু আছে, কিন্তু আমার ফ্যামিলিতে আমার কোনো অবদান নেই, আমি কোনোদিন কোনো কিছু করিনি। আমার এই দাদা মেজদা একসাথে আমরা ছিলাম, আমরা একসাথে বহুদিন ছিলাম, কিন্তু আমার দাদাই সব ছিল যে সংসার ধর্ম দাদা, বিজনেসটা আমার, এবং এও খুব বিজনেস মাইন্ডেড লোক, ভীষণ খাটাখাটি করতে পারে। এবং আমার দাদা ধানমন্ডি এবং ব্রাদার্সের ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিল, আমার ফুটবল খেলতাম। তো আমাদের জীবনটাই খুব সংগ্রামী জীবন। আমরা আসি, আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আপনারাও যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আমাদের কাম্য। দাদা বলতে চাইছে না, ঠিক আছে? হ্যালো, অনেক কষ্ট করে সহ্য করে অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের কথা শুনছেন এবং এখন দুপুরের খাবারের সময়ও হয়েছে। এজন্যে আমি আপনাদের বিশেষভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি, সোনালী ব্যাংক ডিজিএম যশোর শাখা, সোনালী ব্যাংক ডিজিএম স্যারকে আমি এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত একটু কথা বলার জন্য অনুরোধ করছি, কারণ প্রায় দুপুর 2টো বেজে গেছে। স্যারকে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আসলে খুব সংক্ষেপে শেষ করে দেবো, কারণ দুপুর হয়ে গেছে, সবার ক্ষুধা লাগছে আর আবহাওয়া অনেক বিরূপ। আমি সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখা প্রধান ডিজিএম ইনচার্জ হিসেবে দায়িত্বে আছি। আমার সাথে আমাদের আরেকজন ডিজিএম স্যার আসছেন, এজিএম স্যার আসছেন, আমাদের একটা টিম এসেছি। তো যে কথা বলছিলাম, এই মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল আজকে আত্মপ্রকাশ করলো। আমরা সোনালী পরিবারের থেকে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমরা আশা করছি যে দাদা যেরকম ভালোবেসে এই এলাকায় তার দেশকে ভালোবেসে এখানে এরকম একটা প্রতিষ্ঠান করলো, আসলে আমরাও এর জন্য অনুপ্রাণিত হচ্ছি এবং ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এতগুলো লোকের এমপ্লয়মেন্ট অপরচুনিটি এখানে ক্রিয়েট করলো। এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর যোগ্য আর কি। পাশাপাশি সে যে প্রোডাক্টটা এখান থেকে উৎপাদন করবে সেটা সে বাইরে এক্সপোর্ট করবে। আপনারা সবাই জানেন যে দেশ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, আমাদের ডলার সংকট আছে। দাদা যেহেতু এক্সপোর্ট করবেন এবং এক্সপোর্ট প্রসিডটা বাংলাদেশে আসবে, এটা আমাদের এই সংকটকে আশা করছি সমাধানের পথে নিয়ে যাবে এবং দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখবে। আমরা এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং সোনালী ব্যাংক এই প্রতিষ্ঠানের সাথে ফিনান্সিয়াল পার্টনার হিসেবে যদি থাকতে পারে তা আমরা আমাদের জন্য সেটা নিঃসন্দেহে সৌভাগ্যের হবে। এবং তার যে ইফোর্ট এবং সততা এবং ন্যায়নিষ্ঠা, এটা আসলে আমাদেরকে সবাইকে, আমি বিশ্বাস করি আপনারা সবাই একমত, এখানে যারা আছেন সবাইকে বিমোহিত করেছে তার যে নিষ্ঠা এবং তার যে লক্ষ্য এবং তার যে সততা। তো আমি আর বেশি কথা বলাচ্ছি না, এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফেজ। পর্যায়ে দূর দূরান্ত থেকে আপনারা অনেক কষ্ট সহ্য করে অনেক ধৈর্য ধরে বসে আছেন, দুপুরও পার হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের সর্বশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উন্নতি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এ পর্যায়ে কথা বলা অংশ শেষ। আপনারা সামান্য আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা একটু ধৈর্য ধরে নিজ আমাদের দোষত্রুটি সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে থেকে আপনারা কিন্তু আছে আমাদের সাধারণত বাঙালির করে নিজেকে ক্ষমা করে যাবেন, কেউ যেন মনে কষ্ট পাবেন না। আমাদের সকল ব্যর্থতার জন্য আমি সকলের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করবেন। ধন্যবাদ।